জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, যাপন পরিক্রমায় দেখছি ফিরে ফিরে। কি এক নেশা ধরেছ, কোনো মানে আছে এর? আছে আছে। নেশা কারা করে জানো? যাদের জীবনে সংগ্রাম থাকে। এই আফসান তোর সাথে দেখা করে আর কি কি বিষয়ে কথা বললো? ও কি একলা ছিল নাকি ওর সাথে আরো কেউ ছিল? একলাই ছিল। দাঁড়া দাঁড়া কথা বলতে বলতে হঠাৎ করে জোরে কান্না করে দিছে। কান্না শুনে রাস্তার মানুষজন জড়ো হয়ে গেছে। কি একটা বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়লাম আজকে। সে কি বিরক্তিকর পরিস্থিতি কেন? আফসান কি তোর বিরুদ্ধে কিছু বলছে? বলছে। কি বলছে? ও কি বলছে তুমি বিশ্বাসই করতে পারবা না। প্রথমে আয়শা ওর বিয়ের কথাবার্তা বললো, যে এই বিয়ে কোনোভাবে আটকানো যায় কিনা, বিয়ে কোনোভাবে ঠেকানো যায় কিনা। পরে আমি ওকে বুঝাইলাম যে দেখো, বাবা মা ছেলে মেয়ের জন্য যা চিন্তা করে সবসময় ভালোটাই চিন্তা করে, নিশ্চয়ই তোমার জন্য ভালো একটা কোনো ছেলে নিয়ে আসছে। এত বুঝাইলাম, সে বুঝলোই না, ঘুরে ফিরে একই কথা। তারপর হঠাৎ করে চিল্লাচিল্লি করে কান্নাকাটি শুরু করে দিল। তারপর রাস্তার মাঝখানে লোক জড়ো হয়ে গেছে। পরে একজন এসে আফসানাকে জিজ্ঞাসা করতেছে যে এখানে কি কোনো সমস্যা হয়েছে, আমাদেরকে বলো, খুলে বলো। আফসান তারপরে কি বললো? তারপর আফসানা যা বলল, এটা যদি তুমি জানো তুমি আকাশ থেকে পড়বা। সে বলল তার সাথে নাকি আমার প্রেমের রিলেশন ছিল, তাকে নাকি আমি বিয়ের স্বপ্ন দেখাইছি, যে আমরা বিয়ে করব, হানিমুনে যাব, কক্সবাজারে সি বিচে শুয়ে চাঁদ দেখব, কাঁকড়া খাবো। আর এখন নাকি আমি পাল্টাই গেছি। এখন নাকি আমি আর কল ধরি না, ওর সাথে কথা বলি না, ওর সাথে দেখা করি না। তখন গ্রামের মানুষজন যে কি কি বলা শুরু করলো। এক মুরব্বী আইসা আমাকে বলতেছে, সিয়াম বাবা তোমাকে কত ভালো ছেলে ভাবছিলাম, সবাই তোমাকে ভালো জানে, তুমি এটা কেমনে করলা? আফসানা আমাদের গ্রামের মেম্বারের মেয়ে, আফসানার সাথে তোমার এটা তো করা ঠিক হয় নাই। এই কথাটা যে এখন মানুষের মুখে মুখে রটে যাবে তুমি বুঝতে পারতেছো? এইটার একটা শেষ দেখতে হবে। হ্যাঁ রাহা, হঠাৎ আমাকে কি মনে করে কল দিলা? রাতে আমি এরকম হয়ে গেল, আমার কিছু ভালো লাগতেছে। কোথায় তুমি এখন? আমি মাজেদা ম্যাডামের বাসায় আছি। মাজেদা ম্যাডামই আমার টেক কেয়ার করছে, আমার তো মা নেই। অথচ দেখো রাহা, এই ম্যাডামের সাথে একসময় তুমি কি বাজে আচরণটাই না করতা, তার বিরুদ্ধাচরণ করতা, তার বিরুদ্ধে কাজ করতা, কথা বলতা। আর এখন এই ম্যাডামের শেল্টারেই তোমাকে থাকতে হচ্ছে। আমরা মানুষ, বুঝছো রাহা, প্রকৃতির কাছে না আমরা একদম অসহায়। প্রকৃতি কখন যে কাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করায় তা আগে থেকে আমরা কেউ বলতে পারি না। সো ক্ষমতার বড়াই না সবসময় করতে হয় না, তা মাথায় রাখবা।
আমি আসলে বুঝতে পারি নাই যে এত সহজে আমার জীবনটা পাল্টে যাবে। আচ্ছা, ম্যাডামের মেয়ে কানিজ, ও তোমার কিভাবে দেখতেছে? কিভাবে দেখছে মানে? তোমার কথাটা আমি বুঝলাম না। না, আমি বুঝাতে চাচ্ছি যে কানিজের সাথে তো তোমার সম্পর্ক খুব খারাপ ছিল। এখন তুমি কানিজদের শেল্টারে, কানিজের বাসায় আছো, তো কানিজ কিভাবে নিচ্ছে পুরো ব্যাপারটা? ও ঠিকঠাক আছে তোমার সাথে? হ্যাঁ, কানিজ আমার সাথে কথা বলছে, আমার দেখাশোনা করছে, আমাকে সান্ত্বনা দিচ্ছে, ঠিক বড় বোনের মতো। দেখছো, এক সময় তুমি যে মানুষগুলোকে অপমান করতা, দুর্ব্যবহার করতা, তারাই আজকে তোমাকে আপন মানুষের মতো কাছে নিয়ে আগলায় রাখতেছে। সময় আর পরিস্থিতি আমাকে সব শিক্ষা দিচ্ছে। আমি না বাবাকে খুব মিস করছি। আমি কখনো বুঝি নাই যে বাবা এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবে। শোনো রাহা, আমার কাছে না জীবনের একটা খুব সহজ মানে আছে। তুমি আজকে যদি কারোর সাথে ভালো ব্যবহার করো, তার মন জোগায় চলো, ঠিকই তুমি বেঁচে থাকতে এটার রিটার্ন তুমি পেয়ে যাবা। তাকে আমি তোকে একটি কথা বলতে চাচ্ছি। আমার না তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে। তুমি একটু আসতে পারবে? এই মুহূর্তে ইটস টু লেট। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি আধা ঘন্টা পর বাসার ছাদে উঠো, আমি আসতেছি। বাসা থেকে বের হওয়া লাগবে না, জাস্ট ছাদে চলে যাবে। ঠিক আছে। আমি না বুঝতে পারছি আফসানা কেন এরকম করছে। তুই না বললি কোন ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়ে গেছে? আফসানা তো তোরে নিয়ে স্বপ্ন দেখছে কাঁকড়া খাবে, সমুদ্রে যাবে। এখন সেই জায়গায় ওই ছেলেটার কোনোভাবেই বসাইতে পারতেছে না। ওর মন জুড়ে শুধু তুই আর তুই। আর যখন তোরে চেষ্টা করেও বুঝাইতে পারতেছে না, তখনই সে এরকম উল্টাপাল্টা কথা বলতেছে, উল্টাপাল্টা কাজও করতেছে। তাই বলে আফসানা গ্রামের লোকের সামনে এসব কথাবার্তা বলবে, যেসব কথার কোনো ভিত্তিই নেই? আফসানা এই কাজটা করে সে নিজেও ছোট হইল, আমাকেও ছোট করলো। প্রেমের মধ্যে কোনো ছোট নাই। শোন, আফসানা তোরে বুঝাইতে না পাইরা তোর উপরে ঝাল ঝাড়ছে। ওর বিয়ে ঠিক হয়েছে, ও কোনোভাবেই বিয়েটা ভাঙতে পারতেছে না। আবার এই দিকে এত কিছু কইরা তোরে বোঝানোর চেষ্টা করলো, তুই বুঝতে পারলি না, তোরে বুঝাইতেই পারতেছে না। তাই সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যা ইচ্ছা বলতেছে এবং এসব করতেছে। আফসানার এই ঘটনার রেশটা কোথায় গিয়ে ঠেকবে তুমি চিন্তা করতে পারতেছো? তোমার আমি যতই বুঝাই বলি তুমি এটা বুঝবা না, কারণ তোমার মাথায় এই ঘিলুটাই নেই। আজকের ঘটে যাওয়া এই ঘটনা মানুষের মুখে মুখে রটে যাবে। মানুষ কি বলবে জানো? আরো রং মাখাবে, বলবে আফসানার সাথে আমার অনৈতিক সম্পর্ক ছিল। এরকম কথা যদি গ্রামে রটে যায়, তখন কি গ্রামে আর থাকা যাবে বলো? কেন থাকা যাবে না? আলবত থাকা যাবে। তুই আফসানারে বিয়ে করে ফেলবি, বিয়ে করে ফেললে তো আর গ্রামবাসী কিচ্ছু হইতে পারবো না, তাই না? মাফ করো ভাই, তোমারে আর বুঝাইতে পারলাম না। বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেলো, দূর থাকো তুমি। রাহা, বাবার লাশ দাফন করার পর থেকে আমার খুব একা লাগছে, ভয় লাগছে। কার সাথে কথা বলবো, কাকে বিশ্বাস করব, কিছু বুঝতে পারছি না। শুধু একটা কথাই মনে পড়ছিল যে তোমার সাথে কথা বললে, তোমার সাথে দেখা করলে আমার ভালো লাগবে। বুঝতে পারছি,
রাহা, তুমি খুব সুন্দর করে এখন কথা বলছো। তুমি এখন যেভাবে কথা বলছো, তোমার মনটা যদি সবসময় এরকম সুন্দর হতো, তাহলে হয়তো অনেক ঝামেলা তোমার জীবনে আসতোই না। হয়তো তোমার বাবাও আজকে বেঁচে থাকতেন। তুই বিশ্বাস করো, সবকিছুই রাতুলের জন্য হয়েছে। কথায় কথায় মেশিন বের করে ফেলতো, গুলি ছুঁড়ে মারতো। আচ্ছা, তুমি তোমার বাসায় ফিরবে কবে? আমি এখন কিভাবে বাসা ফিরবো? আমার ভয় লাগছে। তুমি এক কাজ করতে পারো, তোমার এক ফুপু ছিলেন না, ওনাকে কিছুদিনের জন্য তোমার বাসায় নিয়ে এসো, তাহলে তোমার হয়তো লোনলিনেসটা কাটবে। কারণ এই বাড়িতে আমার মনে হয় না তুমি খুব বেশি দিন থাকতে পারবে। কেন? বেশি দিন থাকলে সমস্যা কি? না না, কোনো সমস্যা নাই, জাস্ট আমার মনে হলো আর কি। কারণ দেখো, তুমি তোমার বাসায় যে কমফোর্ট জোনটা পাবে, যে স্বাধীনতাটা নিয়ে তুমি থাকবে, যাই হোক না কেন এই বাসায় তো ওই কমফোর্ট জোনটা তুমি পাবে না, সেজন্য বললাম। আমি তোমার কথার সাথে একমত, কিন্তু আমি এখন এই পরিস্থিতিতে, এই পরিবেশে আমি বাসায় একা থাকতে পারবো না। আমি পারবো না। পরিবেশ যখন নর্মাল হবে তখন আমি যাব। রাহা, তোমার লাইফটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে, কিছু করার নেই আসলে। সবকিছু তোমাকে একাই সামলাতে হবে, সো বি স্ট্রং। একা কেন সামলাতে হবে? আমি তো চাই তুমি আমার পাশে থাকো, আর তুমি পাশে থাকলে আমি সবকিছু করতে পারবো। রাহা, তোমার লাইফে এখন অনেক চ্যালেঞ্জিং সময় আসবে, অনেক ঝামেলা আসবে, যেগুলো কিনা তোমার একাই সামলাতে হবে, সো বি স্ট্রং। দেখো, আমি তোমার সাথে চলতে পারবো কিনা জানি না, কারণ রাহা, তোমার মানসিকতা একরকম, চিন্তাভাবনা একরকম, আমার মানসিকতা চিন্তাভাবনা আরেক রকম। আমাদের দুজনের চিন্তাভাবনা মেলে না, আর দুজন দুই মেরুর মানুষ হয়ে একসাথে পথ চলবো কিভাবে বলো? এটা তো অনেক কঠিন। তুমি আমার সাথে কথা বলে বুঝতে পারছো না আমি চেঞ্জ হয়ে গেছি? আগের রাহা আর এখনকার রাহার মধ্যে অনেক তফাৎ। মানুষ একদিন দুদিনে পরিবর্তন হয় না রাহা। একটা মানুষের পরিবর্তন হতে হলে তার নিজেকে সময় দিতে হয়, মানসিক অবস্থার যত্ন নিতে হয়, আশেপাশের মানুষ থেকে, পরিবেশ থেকে তাকে শিক্ষা নিতে হয়, তাই না? আমি চেষ্টা করবো আমাকে বদলানোর জন্য। দেখো রাহা, তোমার প্রশ্রয়ে রাতুল আমার বাইকারকে গুলি করে মেরে ফেলল। যে ছেলেটা মারা গেছে তার মা এসেছিল আজকে আমার কাছে, একমাত্র ছেলে। আর এই ছেলেটার বাবা অনেক আগে মারা গেছে, বাবা নেই। এই মহিলাটা এই দুনিয়াতে একদম একলা হয়ে গেল। উনি কিভাবে পারবে ছেলে হারার শোকটা সামলাতে? তাছাড়া উনি কিভাবে চলবে, ওনার সংসার কিভাবে চলবে আমি জানি না, আমি কিছু ভাবতে পারছি না। রাকিব, আমি সরি ফর দিস। আমি সিরিয়াসলি বলতেছি, আমি রাতুলকে গুলি করার পারমিশন দেই নাই। ও একটা পাগল, ওর মাথা নষ্ট। পরে এগুলোর জন্য আজকে আমি এতিম। থাক, কান্না করো না, নিচে যাও, মনটাকে শক্ত করো রাহা, শক্ত করো। এসো। বিয়ের আয়োজনটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে খুব অল্প সময়ে বিয়ের আয়োজনটা করতে হচ্ছে। একটা বিয়ে মানে অনেক বড় আয়োজন, অনেক আত্মীয় স্বজনের সংশ্লিষ্টতা, সময়ের ব্যাপার। তবে আমরা এখন যে অবস্থার মধ্যে আছি তাতে করে খুব বেশি সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে নেই। সেজন্যই একটু
তাড়াহুড়োর মধ্যেই বিয়ের পুরো আয়োজনটা করতে হচ্ছে। বেগম সাহেবা, টেবিলে সব খাবার দেওয়া হয়ে গেছে, আপনারা আসতে পারেন। ঠিক আছে, তুমি যাও। টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে, আপনারা চলুন, আমরা বাদ বাকি আলোচনা না হয় খেতে খেতে সারবো। চলুন। একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। কি ব্যাপার রোশ? মানে একটু পার্সোনাল তো, যদি আড়ালে বলা যায়। এই বিষয়ে বলো তো। হয়েছে কি বেগম সাহেব ভাই, মালাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো বাড়িটাই খোঁজা হয়েছে, মালা কোথাও নেই। তুই কে? তুই আমার চাকরি করো, চাকরি মানে কি চাকর। তাই সব সময় আবেগকে কন্ট্রোল করতে হবে, আবেগকে কন্ট্রোল করে কাজ করতে হবে, বুঝতে পারছস? বস ভুলে গেছে, আর কোনোদিন এই ভুলটা হইব না। এই যে কানে ধরলাম, আমি বস একটা কথা জিজ্ঞেস করার ছিল। জমিলার সামনে যখন আমি গেলাম তখন আপনি আমার বোবা থাকতে বললেন, আপনি নিজেও বোবা থাকলেন, কোনো কথাবার্তা বললেন না। এটা কি ওই যে ওর সামনে যদি কখনো যাই তখন যেন চিনতে না পারে, এই জন্য না বস? তোর মগজে যদি গিলো থাকতো তাহলে তো কামই হইতো। তোরে জমিলার সাথে বোবা থাকতে কইছি কেন? হ্যাঁ, তুই যদি জমিলার সামনে কথা কস, জমিলা তোর গলা চিনা ফেলাইব, আর তোর গলা চিনা ফেলানো মানে আমারে চিনা ফেলাইব, বুঝতে পারছো? এর জন্যই তো তোর বোবার ভূমিকায় থাকতে বলছি। বস আপনার বুদ্ধি কিন্তু পুরা বান্দরের সমতুল্য। তুই আমার বান্দরের সাথে তুলনা করলি? আপনি মাইন্ড খেয়েন না, এক সমীক্ষায় মানে গবেষণায় দেখা গেছে যে শিয়ালের চাইতেও বান্দরের বুদ্ধি বেশি। তাইলে বুঝেন আপনার লেভেলটা কোন জায়গায় আছেন আপনি। শোন, মানুষ হলো সৃষ্টির সেরা জীব। মানুষের বুদ্ধির কাছে এই বান্দর শিয়াল কেউই টেকে না। মাথা সব সময় ঠান্ডা রেখে কাজ করতে হবে। ঠান্ডা মাথার বুদ্ধি কখনো ভুল হয় না। এক কাজ কর, আমার তোর আর জমিলার খাওয়ানোর বন্দোবস্ত কর। আমি বাইরে যাই কিনা নিয়ে আহি। বস এই যে ভিডিওটা করলেন, এটাতে কি করবেন আপনি? কাজ কর, ওর হাতের রান্নাটা খুব ভালো, পাকঘরে সব কিছু আছে, মনে হয় দেশি মুরগিও আছে। ওরা ঝোল করে দেশি মুরগিরা একসাথে থাকবে। আমি কি করলাম? কি করলাম? আমার মায়ের মায়ের আমি কি করলাম?